করেছিল, কিন্তু এই আদর্শের কারণে আমাদেরকে ইনশাল্লাহ ধ্বংস করতে পারেনি। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপি সবসময় এই দেশের বিপদগ্রস্ত দেশ থেকে দেশটাকে কিন্তু একটা শান্তিময় দেশে নিয়ে এসেছেন। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যখন এ দেশের মানুষ দিশেহারা ছিল, তখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজে যুদ্ধ করে এই দেশের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করার পিছনে উনি ভূমিকা রেখেছিলেন। এরপরে যদি 1975-এর পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ এবং সিপাহী জনতা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এবং উনি কি করলেন, দেশকে আবার মরুভূমি থেকে এই দেশের দুর্ভিক্ষ থেকে এই দেশটাকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করলেন এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশটাকে রেখে গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসছিলেন। একইভাবে দেশনেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘদিন আপোষহীন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে 1990 সালে স্বৈরাচার শাসককে বিদায় করতে কিন্তু সমর্থ হয়েছিলেন। আবার ওই দেশ কিন্তু ওই স্বৈরাচারকে বিদায় নিলেন। একইভাবে ধরেন 1991 সালের পরে এই দেশকে আবার বহুদলীয় গণতন্ত্রে বা এ দেশকে আবার সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসছেন দেশপতি খালেদা জিয়া। এইভাবে প্রত্যেকটা সময় কিন্তু এই পরিবার দেশটাকে নিয়ে আসেন। আজকে দায়িত্ব আসছে, আজকে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই পরিবারের আর সন্তান জনাব তারেক রহমানের কাছে। এই দেশটা একটা কি বলবো আমরা, যে দুর্ভিক্ষ বা এই দেশের একটা মানুষের যে সামাজিক অবস্থান নষ্ট হয়েছে, দেশের মানুষের চরিত্র নষ্ট, এখান থেকে আবার দেশটাকে ফিরে নিয়ে আসার একটা বড় দায়িত্ব পড়েছে আমাদের তারেক রহমানের উপরে। আমরা বিশ্বাস করি উনি আবার এই দেশটাকে আবার আমাদের সঠিক জায়গায় অর্থাৎ আবার গণতন্ত্রেতে ফিরে আসবে এবং দেশ একটা উন্নত দেশে পরিণত ইনশাল্লাহ। আজকে আমাদের বাড়ি বগুড়া হওয়ার কারণে আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বলবো কালো তালিকাভুক্ত করে রেখেছিল। এই বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমার এলাকায় সান্তাহারে একটা হসপিটাল আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্যোগে হয়েছিল 20 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল এবং 2006 সালে তৎকালীন মাননীয় এমপি মহোদয় উনি উদ্বোধন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই হসপিটালটা আলোর মুখ দেখেনি, ওইভাবে পড়ে আছে। আমি আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের এই হসপিটালটাকে অতি শীঘ্র চালু করার জন্য। সান্তাহারে প্রায় 30,000 মানুষ, কিন্তু কোনো হসপিটাল নাই। এই হসপিটালটা 2006 সাল থেকে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সান্তাহার বগুড়া যে রাস্তা, এটা দীর্ঘদিন এইদিকে ধরেন সান্তাহার থেকে ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো আপনাকে, ধন্যবাদ। সান্তাহার থেকে রাজশাহী পর্যন্ত 4 লেন, কিন্তু বগুড়া থেকে সান্তাহার এই যে 40 কিলোমিটার 42 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা সরু হয়ে আছে, এটাকে 4 লেন করা অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার। এরপরে সান্তাহারে একটা রেলওয়ে জংশন, জানেন দীর্ঘদিনের ব্রিটিশ একটা বড় রেলওয়ে জংশন, যেখানে প্রত্যেক দিন 42টা ট্রেন যাওয়া আসা করে। এটা সান্তাহারে একদম মাঝামাঝি দিয়ে এই রেল লাইনটা গেছে বা এই জংশনটা, এখানে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 15 ঘন্টা গেট বন্ধ থাকে। এখানে একটা আন্ডারপাস খুব বেশি দরকার। আন্ডারপাস না হলে সান্তাহার একটা অনেক ভালো শহর, দীর্ঘদিনের শহর, এই শহরটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এই দুপচাচিয়াতে গত 1 বছরে দুপচাচিয়া প্রপারে 14টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রুটস অ্যান্ড হাইওয়ে রাস্তায়, এখানে একটা ওভারপাস দরকার। এছাড়া আমাদের আদমদিঘি এবং রানীনগর পাশাপাশি একটা বিল আছে, যে বিলটা খননের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এখানে কিন্তু আমরা একটা ব্যাপক উন্নয়ন করতে পারি। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ। জনাব মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি লাখো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমার এলাকার 10 লক্ষ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি যখন ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়তাম তখন উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং ওনার কাছ থেকে শেখা কিছু গুণাবলী আমার জীবনে চলার পথে দেশে এবং বিদেশে অনেক সাহায্য করেছে। 37 বছর আগে আমি উচ্চশিক্ষাতে বিদেশে চলে যাই।
সবসময় দেশে ফিরে দেশের প্রতি ঋণ শোধ করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ধন্যবাদ জানাই বিরোধী দলের নেতাকে, যার অনুপ্রেরণায় আমি গত বছর দেশে ফিরে আসতে পারি। আমি সবশেষে আমার সহধর্মিনীকে ধন্যবাদ জানাই যে 3 দশকের বেশি আয়েশি জীবন ছেড়ে আমার সাথে নতুন বাংলাদেশ গড়তে আমার সাথে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা আর সমস্যা আমার মনে হয় 300 আসনের। এখানে নতুন প্রকল্পের কথা আমরা অনেকেই বলেছি, কিন্তু অর্থের দিক থেকে আমার মনে হয় বিভিন্ন কারণে খুব একটা প্রাচুর্যের মধ্যে আমরা নেই। তার চেয়ে বেশি হলো অনেক উন্নয়ন সময় সাপেক্ষ। চৌগাছায় 2007 সালে আমার একটা উপজেলা 50 থেকে 100 বেড করার অনুমোদন হয়েছিল, আজও সেই হাসপাতালটা চালু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব একটা কথা বলেছেন, টাকা মুদ্রণ করে আমরা মুদ্রাস্ফীতি পাবো, কিন্তু অনেক সমস্যার সমাধান হবে না। আমার 30টা দেশের বেশি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং সেই অভিজ্ঞতা থেকে কোনো রকম অর্থ খরচ না করেই স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন করার আমি একটা প্রস্তাবনা আজকে দিব। একজন মাননীয় সদস্য বলেছিলেন 25 লক্ষ মানুষের জন্য 25 জন ডাক্তার আছে, তার মানে 1 লক্ষ মানুষে 1 জন ডাক্তার। আমার হিসাবে আমি ইন্টারনেট থেকে যেটা পেয়েছি 10,000 জনে 1 জন ডাক্তার মনে হয় আছেন বাস্তবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায় 1000 লোকের জন্য 1 জন ডাক্তার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী ভারতে 900 জনের মধ্যে 1 জন ডাক্তার আছেন। কিউবাতে 1000 জনের জন্য 8.5 জন ডাক্তার। অনুপস্থিতি আনঅথরাইজড অ্যাবসেন্স 10% ডাক্তার স্বল্পতার কারণ। অনেকে বেতন নেন কিন্তু কাজ করেন না, অনেকে বিদেশে চলে গেছেন, 10 বছর পার হয়ে গেছে অনেকের। দ্বিতীয় সমস্যা হলো ডেপুটেশন, পেশন। শতকরা 10% বেতন দেন উপজেলা বাজেট থেকে, কিন্তু সেবা দেন অন্যত্র। আমি বিশ্বের কোথাও এত বড় সিস্টেম লস দেখি নাই। তাই আমি অনুরোধ করব যে এখানে আইনের দুঃখজনক ব্যর্থতা হলো আইনের ফাঁক। তাই অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে মাননীয় সদস্য, একটু আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে প্লিজ টেক নোট। জি, আপনার সময় আরো 2 মিনিট বাড়ানো হলো এই সময় উত্তীর্ণ হওয়ার পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান এই জন্য বলছি যে উনি অল্প সময়ে অনেক বড় বড় কাজ করেছেন, এবং আমার বিশ্বাস ওনার তত্ত্বাবধানে আমরা 2 মাসের মধ্যে আমাদের যে সব জায়গায় যে ডাক্তার এবং টেকনিক্যাল যে স্টাফের স্বল্পতা আছে সেটার উন্নয়ন করা সম্ভব। আমি এবার অর্থ সংক্রান্ত একটা কথা বলবো এই সময়ের মধ্যে, 2 মিনিট যেহেতু বাড়িয়েছেন, যেটা সবার সমস্যা। এক সময় মানুষ পণ্য বিনিময় করত বাজারে যেয়ে, তারপরে আসলো মূল্যবান ধাতু, তারপরে কাগজের টাকা, তারপরে প্লাস্টিক মানি, এখন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মানি। 2009 সালে ক্রিপ্টোকারেন্সি যাত্রা শুরু করে আজ 17 বছরের যুবক। প্রতিদিন 24 ঘন্টায় সারা দুনিয়ায় আমাদের দেশে 3 বছরের বাজেটের সমান টাকা লেনদেন হয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে, এখানে দুনিয়ার বড় বড় স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক, টোকিও, সমস্ত জায়গায়, লন্ডন, ফ্রান্স, প্যারিসে কিন্তু এখানে আইনসম্মতভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। আজ থেকে 17 বছর আগে যদি কেউ 100 টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতেন, বিটকয়েন, এটার মূল্য হতো আজকে 1 কোটি টাকা। কিন্তু যদি এই টাকা কেউ ব্যাংকে রাখতেন 17 বছর আগে, সেটা হতো মাত্র 800 টাকা। ডাইনোসর বিলুপ্ত হয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে অ্যাডাপশনের কারণে। কিউবা সহ দুনিয়ার 3টা দেশে মানুষ বাজারে যেয়ে, মুদির দোকানে যেয়ে তারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাবেচা করতে পারে। দুনিয়ার বহু দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিকে ঠিক এই মর্যাদা দেয়ার। আমেরিকার অর্ধেকের বেশি স্টেটে কিন্তু রাষ্ট্রীয় রিজার্ভ হিসেবে বিটকয়েনকে নেওয়া হয়েছে। এখানে রাজস্ব আয়ের উৎস হতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। কিন্তু আমরা এখনো এখানে যাত্রা শুরু করতে পারি নাই। ক্রিপ্টোকারেন্সি যদি একটা সোনার বার হয়,
তাহলে ব্লক চেন টেকনোলজি হয়েছে সেই সোনার খনি। আজকে সেই কথা বলার সুযোগ আমার নেই। তাই আমি অনুরোধ করব, অর্থ, আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে অনতিবিলম্বে একটি কমিটি গঠন করে যথাশীঘ্র মহান সংসদে একটি রিপোর্ট পেশ করা হোক, এবং আমার বিশ্বাস সেই রিপোর্ট এটার পক্ষেই কথা বলবে, এবং আমরা 17 বছর পেছনে আছি, কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম মাহবুব উদ্দিন। না আজকে না মাননীয় স্পিকার, আজকে আমি রেডি। তালিকায় আমি বলি এত বড় আইনজীবী আবার রেডি হয়ে আসতে হয়? তালিকায় আছে আপনার নাম। আজকে না, এত বড় আইনজীবী আজকে না, যদি রেডি থাকতে হয় তাহলে তো মুশকিল। আমার কিছু কাগজপত্র আছে, মেটেরিয়ালস আছে, হয়তোবা শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। আচ্ছা ঠিক এই জন্য আছে। মানে আজকে না, পেপারগুলো দেখাও, কিছু ডকুমেন্ট আছে মানে আচ্ছা। জানাতে দরকার। আচ্ছা, ঠিক রাষ্ট্রপতি আছে। যেরকম Okay, সাক্ষী, আমিও thank you. কিন্তু 17 বছর অনেক কিছু সাক্ষী আছে। কে না এই যে পাবনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম সেলিম রেজা হাবিব। হয়ে গেছে? বলেছে তো। আমি দুঃখিত, উনি বোধহয় দিয়ে দিয়েছেন। জামালপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সুলতান মাহমুদ বাবু। জনাব সুলতান মাহমুদ বাবু, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 4 মিনিটে কি বলবো? নদী নালা খাল বিলে ভরপুর, এই নিয়ে ইসলামপুর। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আমার পক্ষ থেকে, আমার এলাকার জনগণের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেই। এই কারণে উনি স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলেছেন এবং আন্দোলনের কথা বলেছেন। দেশমাতা গণতন্ত্রের নেত্রী, আন্দোলনের নেত্রী, যিনি বিগত 26 বছর, এর সাথে 9 বছর ফ্যাসিস্ট হাসিনার 16 বছর, এই 25 বছর উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাধীনতার অমর ঘোষক, সার্কের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বৈশ্বিক গণতন্ত্রের আইকন, এদেশের 17 কোটি মানুষের নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া। মা আজ নেই, উনি আমাদের থেকে চলে গেছেন 30শে ডিসেম্বর। উনার আত্মার বাগফাত কামনা করি। ওনার ত্যাগ তিতিক্ষা দেশ এবং জাতি বহু বছর ধরে মনে রাখবে। আমি ধন্যবাদ দিতে চাই যিনি 17 বছর নির্বাসনে ছিলেন, নির্বাসন থেকে উনি দলের ভিতরে একটা অবস্থান সৃষ্টি করেছেন, দলকে উনি সংগঠিত করেছেন। এই জন্য উনি যদি দীর্ঘ জীবন পান, দেশ এবং জাতির জন্য ওনার প্রয়োজন রয়েছে। আগামী দিনের
আধুনিক বাংলাদেশের বীর নির্মাতা শহীদ ৩১ দফার রূপকার, আধুনিক বাংলাদেশের বীর নির্মাণের আর্কিটেক্ট, আমার নেতা, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। সময় দিচ্ছেন অল্প, কি হয় খুব, আচ্ছা এগুলো বাদ, 4 মিনিট। আমার এলাকার দেশ নেত্রী যখন 2002 12 সেপ্টেম্বরে দেশ নেত্রী চর এলাকার আমার মাননীয় সদস্য আর 1 মিনিট বাড়ানো হলো। 1 মিনিটে বেরিবাদ লাগবে 25 কিলোমিটার। কুলকান্দি বেলগাছা চিনুলি নোয়ারপাড়া ইউনিয়নের কাটপা পর্যন্ত রাস্তা এবং যমুনা নদীর উপর 3টে ব্রিজ, সাবদুলি উড়িয়া মুন্নিয়া জিকতলা পর্যন্ত ব্রিজ এবং 1টি হিমাগার নির্মাণ, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে 1টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ওয়াটার অ্যাম্বুলেন্স, গাইবান্ধা ইউনিয়নে কৃষি ব্যাংকের শাখা, 150 সদস্য বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, চিলড্রেন পার্ক এবং 2টি মোবাইল টাওয়ার, নির্বাচনী এলাকায় 139-এর ইসলামপুরের মোট রাস্তা 1263 কিলোমিটার, বিটুমিনাস রাস্তা হলো বিটুমিনাস। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুক্তার আলী। জনাব মোহাম্মদ মুক্তার আলী নেই। চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কেরামত আলী। জনাব মোহাম্মদ কেরামত আলী, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ 1 শেখগঞ্জ উপজেলার জনগণকে, যারা আমাকে নির্বাচিত করে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমাদের সংসদীয় আচরণের ক্ষেত্রে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে। আমরা কথা বলার ক্ষেত্রে অসংসদীয় শব্দ ভাষা ব্যবহার করছি। আমরা কথা বলার সময় অসত্য তথ্য উপস্থাপন করে পরিবেশটাকে বিনষ্ট করছি। আমি এক্ষেত্রে বলবো, ইতিমধ্যে একটু আগেই যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, এই 2-1টি ভাষা কথা বলার কারণেই। মাননীয় স্পিকার, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহযোগিতা করবেন। আমি আমার নিজের এলাকার 2-1টি কথা বলতে চাই। আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পদ্মা নদীর ভাঙন। পদ্মা নদীর ভাঙনের কারণেই প্রায় 5টি ইউনিয়ন, আমাদের অনেক বাড়িঘর, অনেক জমি জমা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন একটি প্রকল্প নেওয়া হয়েছে, নেবে অনুমোদন হয়েছে, সেটি হচ্ছে 26 জানুয়ারি থেকে 29 শেষ পর্যন্ত। কিন্তু এভাবে যদি এত দীর্ঘমেয়াদের প্রকল্প নেওয়া হয়, 748 কোটি টাকার প্রকল্প, এবং এত সময় নিয়ে যদি এই প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হয়, তাহলে আমাদের আবার আরও কয়েকটি ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ পানিতে নেমে যাবে, কাজ শেষ হবে না। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ রাখবো যে বিষয়টি বিবেচনা করবেন এবং দ্রুত কিভাবে পাড় বেঁধে দেওয়া এবং বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা যায়, এ ব্যাপারে ভূমিকা রাখবেন। আমার কৃষি ফসল হচ্ছে আম। আজকে আম হচ্ছে শেখগঞ্জ রাং, মূলত বাংলাদেশের
আমের রাজধানী শিবগঞ্জ এবং কানসার বাজার হচ্ছে এশিয়ার সর্বোত্তম বৃহত্তর বাজার। এই বাজার আমরা লক্ষ্য করেছি যে বাজার যখন আম বসে তখন বাজারের উপর দিয়ে সোনা মসজিদ রোড, এই রোডে কোনো চলাচল, বাস চলাচল, ট্রাক চলাচল, কোনো যানবাহন চলাচল করতে পারে না। এই জন্য এটির পার্শ্বে দিয়ে এটি বাইপাস রোড, বাইপাস সড়ক প্রয়োজন। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমি এটা আশা করছি এ ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং সরকারি উদ্যোগ ছাড়া আমাদের যে আমের ব্যবসা সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আমের বাজারজাতকরণ এবং আম চাষিদেরকে উৎসাহিত করার জন্য আমরা কয়েক বছর ধরে আমের ক্ষেত্রে যে বালাইয়ের কারণে, বালানাশকের কারণে এবং ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টির কারণে আম নষ্ট হয়ে যাচ্ছে, আম চাষিরা আজকে মাথায় হাত দিয়েছেন। আমি এটাকে উৎসাহিত করে আবার পুরনো জায়গায় নিয়ে আসার জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে আমার অনুরোধ ব্যক্ত করব, যাতে শিবগঞ্জের আম বাংলাদেশের সবচেয়ে অর্থকরী ফসল এবং ভালো ফল হিসেবে পরিচিত, এইটাই যেন রক্ষা করা যায়। এর সাথে আরেকটি বিষয় আমি আপনার সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সোনা মসজিদ এলাকা, এখানে একটি স্থল বন্দর আছে। এই স্থল বন্দরটি 2006 সাল থেকে পানামা পোর্ট লিঙ্কের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। জি, 1 মিনিট বাড়ানো হলো, আপনার সময় কন্টিনিউ করেন প্লিজ। আরেকটু মাননীয় স্পিকার আমাকে একটু সময় দেন, আমি কয়েকটি জরুরি কথা বলতে চাই। এই পোর্টটিকে কিভাবে পূর্ণাঙ্গ পোর্টে রূপান্তরিত করা যায়, এই জন্য তার অবকাঠামো সহ সেখানে যে অংশটা আছে পানামার, এটি মাত্র 19 একর এলাকার উপরে, আরও পার্শ্বে 25 একর এলাকা নিয়ে অবকাঠামো বৃদ্ধি করতে হবে, অন্যান্য সমস্যাগুলো দূর করে, যাতে করে পানামা এই পোর্টটি একটি সুন্দর স্থলবন্দরে পরিণত হতে পারে। এক্ষেত্রে আপনার সহযোগিতা কামনা করছি মাননীয় স্পিকার। আমাদের নদী ভাঙনের ফলে আজকে 20-30 বছর ধরে নদী ভাঙন চলছে। কিছু জমি নেমে গিয়েছিল, আবার উঠে আসছে। এখন আমাদের এলাকার জনগণ যাদের জমি, এই জমিগুলো আশঙ্কা করছে এই জমিগুলো যেন শিকস্তি জমিতে আবার পরিণত না হয়। এই সামনের যে সমস্ত জরিপ হবে, এই সমস্ত জরিপে যাতে করে এই জরিপের মাধ্যমে যাদের জমি তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, এই সমস্যা দূরীকরণের জন্য আপনার সহযোগিতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ফেনী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবদিন। জনাব জয়নাল আবদিন, ফেনী 2, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, এত অল্প সময় দিলে অন্তত এক যে মুক্তিযুদ্ধের কমান্ডার 4 বারের এমপি, সুতরাং আমার কথা বলা সম্ভব নয়। যদি একটু বাড়িয়ে দেন তাহলে আমি বলবো, আর না হলে আমি বলবো না। জি, আপনি শুরু করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, এবং আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত মন্ত্রী, এমপি, সরকারি দল, বিরোধী দলের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অধ্যাপক জয়নাল আবদিন, একজন বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টর ফেনীর বিএলএফের চিফ কমান্ডার। যুদ্ধ করি এই দেশকে আমরা স্বাধীন করেছি, ফেনীকে ধ্বংস করে দিয়েছে পাক হানাদার বাহিনী। কল কারখানা, সব চলাচলের রাস্তাঘাট, বিলোনিয়ার রেল লাইন আজও চালু হয় নাই। সব কিছু হওয়ার কারণে আজকে অসংখ্য লোক বেকার জীবনযাপন করতেছে। সেই ক্ষেত্রে আমাদের একটি মাত্র আবেদন এই মুহূর্তে করেছিলাম আমাদের ম্যাডামের কাছে। ম্যাডাম যতদিন এই যে একবার ক্ষমতায় ছিলেন, সেইবার বহু রাস্তাঘাট অনেক কিছু আমাদের জন্য করে গিয়েছেন, এবং উনি কথা দিয়ে গিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে উনি ফেনীতে একটা মেডিকেল কলেজ, এমনকি আপনার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে আপনার কি কয়েছেন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন, রাস্তাঘাট করবেন।
যেই সমস্ত কলকারখানা বড় বড় দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল থেকে শুরু করে অসংখ্য কলকারখানা আজও বন্ধ, সেগুলাকে উনি ওপেন করে দিবেন। কিন্তু দুর্ভাগ্য আমার সেই ম্যাডাম আজকে আমাদেরকে হারিয়ে 30 তারিখে উনি চলে গেছেন। যদি উনি আসতেন আবার ফেনীর সেই পুনরুত্থান ঘটত, আমাদের ফেনীর মানুষ সুখী হইতো এবং সারা বাংলাদেশ সমৃদ্ধ হইতো। আজকে হাইওয়ে ঢাকা চট্টগ্রামের যে ফেনীর লালপুরের যে মারি আপনার ওভারব্রিজ না করার কারণে সেখানে আজকে সারা বাংলাদেশের আমদানি রপ্তানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেইটাও করা হয় নাই। আমি ওয়াদা চাই অন্তপক্ষে সেই হাইওয়েটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, ফেনী কলকারখানাগুলা চালু করে দেওয়ার জন্য, এমনকি ফেনী যাতায়াত ব্যবস্থা, ফেনী বিলিয়নিয়ার রেল লাইন এবং রাস্তাঘাট, পোল, কালভার্ট নির্মাণ ইত্যাদি অত্যন্ত প্রয়োজন। এটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমি বলতেছি। আর আমাদের ম্যাডামের এই যে সমস্ত ওয়াদা করেছেন, বিশ্ববিদ্যালয়, আপনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, মানুষের চাকরি বাকরি, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো চালু করলেই অসংখ্য যুবকের মানুষের চাকরি হয়ে যায়। গত 3 দিন আগে মাননীয় স্পিকার আমাকে ফেনীর ডিসি, মহিলা ডিসি টেলিফোন করেছেন বিনয়ের সাথে। জনাব এমপি সাহেব, আপনার কাছে অনুরোধ করতেছি, ফেনীর চতুর্পাশে হইল বর্ডার, একদম কাছে চতুর্পাশে, বলছে যে বেকার শয়তান যুব সমাজ যেই হারে মাদক দ্রব্য ইন্ডিয়া থেকে নামাইতেছে, শুধু ফেনী নয় সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি তৎক্ষণিক ওনাকে আমি উপদেশ দিলাম, আপনি বিডিআরকে বলেন, পুলিশকে বলেন, র্যাবকে বলেন, তারা যেন তাদেরকে। মাননীয় সদস্য, আপনার সময় 3 মিনিট বাড়ানো হলো। আপনারা এদেরকে ধরে ফেলেন, কোনো অবস্থাতেই এদেরকে ছাড়িয়ে দেওয়া যাবে না। অতএব মাননীয় স্পিকার, ফেনী একটা ঐতিহাসিক জায়গা। এই ফেনী শহরকে উন্নয়নের জন্য আজকে আমরা আমাদের আবেদন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে নাই, উনার কাছে যেন এই সংবাদটা পৌঁছে। উনি জানেন উনি আম্মা কি মানে প্রতিজ্ঞা করেছেন, সেটা যেন উনি পূরণ করেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করব, এমনকি আপনাদের সবাইকে জানাবো। আর বিশেষ করি শুধু দল করার জন্য আর আপনার নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 4 বারের এমপি। আমি এই সংসদ থেকেই দুর্নীতিমুক্ত সার্টিফিকেট পেয়েছি, বিদেশ ভ্রমণে মিতব্যয়িতা সার্টিফিকেট পেয়েছি। ইনশাল্লাহ সেই মূল্যায়ন ফেনীতে আমার আছে, দেশব্যাপী আছে। অতএব যাতে করি আমার ফেনীর এই কর্মগুলো সম্পাদন হয়, প্রত্যেক মন্ত্রী মহোদয়ের কাছে, আমার সরকারের কাছে, আমার মহাসচিব এখানে আছেন, মাননীয় মহাসচিব, আপনি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়ে আমার এই কাজগুলো করাবেন, যাতে অন্তত ফেনীর মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সবাই আপনাদের জন্য যা যেই কোনো হুকুম করেন সেটা করতে রাজি আছি। কোনো দলের বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই। আমার শুধু দেশের উন্নয়ন। আর কদিন বাঁচব, 82 বছর বয়স হয়ে গেছে। আমি অন্তপক্ষে ফেনীর মানুষের, দেশের লোকের কর্মসংস্থান, এমনকি তাদের ভালো সব কিছু আমরা দেখিয়ে যেতে চাই। তাহলেই আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ এই সরকারকে, এই মানুষদেরকে, নেতাদেরকে আল্লাহ আপনি এদেরকে তৌফিক দেন, এরা যেন আরও বেশি কিছু ভালো কাজ জনগণের জন্য করতে পারে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, সময় নষ্ট করবো না। আপনি আমাকে সময় একটু দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সশ্রদ্ধ সালাম জানিয়ে, ফেনীর এই কাজগুলা ক্ষতি পূরণ করিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা সংসদীয় আসন 107, সাতক্ষীরা 3, আশাশুনি ও কালীগঞ্জ এর সম্মানিত ও প্রিয় ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু গভীর দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, রাষ্ট্রপতির ভাষণের জন্য আমি ধন্যবাদ জানাতে অপারগতা প্রকাশ করছি। কারণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন, সূরা সফ 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা যা করো না তা কেন বলো? আল্লাহর নিকটে অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা যা করো না তা তোমরা বলা। এই আয়াতের আলোকে বলতে হয়, যেখানে কথার সাথে কাজের মিল নেই, চিন্তা চেতনার সাথে বক্তৃতার মিল নেই, ভাষণের মিল নেই, এবং বিশেষ করে নীতির সাথে ভাষণের মিল নেই, সেখানে প্রশংসা নয়, সংশোধনই আমাদের দায়িত্ব। জাতীয় বাস্তবতা হলো জনগণের কষ্টের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে যে চিত্র তুলে ধরা হয়েছে তা দেশের মানুষের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রথমত, নির্বাচন নিয়ে দ্বৈত মানদণ্ড। একই দিনে একই প্রেক্ষাপটে দুটি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে, কিন্তু একটি গ্রহণ করা হয়েছে, অন্যটি প্রত্যাখ্যান করা হয়েছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অনাস্থা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের রায়। সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এটা জনগণের এবং সরকারের দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয় কথা হলো, জ্বালানি সংকট এটা জাতীয় সংকটে পরিণত হয়েছে। অকটেন, পেট্রোল, সিরিজের সংকট আর দেশের অর্থনীতি ও জনজীবনকে স্থবির করে দিয়েছে। কৃষক সেচ দিতে পারছে না, পরিবহন ব্যাহত, শিল্প উৎপাদন বাধাগ্রস্ত। জ্বালানি খাতে স্বচ্ছতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা একান্ত প্রয়োজন। তৃতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজ মানুষ বাজারে গিয়ে অসহায় হয়ে ফেরে। চাল, ডাল, তেল সব কিছু নাগালের বাইরে। বাজারে সিন্ডিকেট ভেঙে দিয়ে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত। চতুর্থত, দুর্নীতি। উন্নয়নের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, কিন্তু জনগণ তার সুফল পাচ্ছে না। প্রশ্ন জাগে, এই অর্থ কোথায় যাচ্ছে? কারা এই সুবিধা ভোগ করছে? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, বৈষম্য, প্রশাসনিক ব্যর্থতা। দেশের উন্নয়নের সমতা নেই। সরকার ও প্রশাসন অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে। সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিরপেক্ষ সরকার এবং প্রশাসন নিশ্চিত করা উচিত। স্থানীয় বাস্তবতা হলো সাতক্ষীরা 3 আসনের বেদনার চিত্র। মাননীয় স্পিকার, আমি এখন আমার এলাকার মানুষের বাস্তব কষ্টের কথা তুলে ধরতে চাই। এগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের আর্তনাদ। এক হলো দুর্বল ভেড়িবাঁধ। আজকে আমি 42 বিধির মাধ্যমে যে উত্তর পেয়েছি সেটা হলো এই। জি, মাননীয় সদস্য, 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। 2 এবং 7 থেকে 8 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ বলে উল্লেখ করা হয়েছে এবং সেখানে তাই কাজ করছে। কিন্তু বাস্তবতা দেখা যায় প্রায় আশাশুনিতে 1200 কিলোমিটারের মতো সেখানে দুর্বল বেড়িবাঁধ, এবং কালীগঞ্জে প্রায় 5 থেকে 800 কিলোমিটার দুর্বল বেড়িবাঁধ। মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটায়, কখন জোয়ারে পানি এসে সব ভাসিয়ে নিয়ে যাবে। একটি বাঁধ ভাঙা মানে শুধু মাটি নয়, একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। তাই টেকসই বেড়িবাঁধ এখন জীবন মরণের প্রশ্ন। রাস্তাঘাটের দুরবস্থা। একজন রোগী হাসপাতালে পৌঁছাতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়ে। একজন শিক্ষার্থী কাদা মারিয়ে স্কুলে যায়। এটি কোনো উন্নয়নের চিত্র হতে পারে না। স্বাস্থ্যসেবার সংকট। 6 লক্ষাধিক মানুষের জন্য 2টি উপজেলায় 2টি 50 শয্যা হাসপাতাল। এটি অবহেলার প্রকৃষ্ট উদাহরণ।
এগুলোকে 100 সজ্জা উন্নীত করে পর্যাপ্ত ডাক্তার, জনবল, আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সেতু ভেঙে জনদুর্ভোগ, বাঁকড়া বুধাটা সেতু বছরের পর বছর ভেঙে পড়ে আছে। অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়েছে। আমি নিজে গিয়ে দেখেছি, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এটি শুধু অবকাঠামো সমস্যা নয়, এটি মানবিক বিপর্যয়। 5 হলো বাজার রক্ষা বাঁধ, সুপেয় পানি ও জলাবদ্ধতা। আসলে বাজার ঝুঁকির মধ্যেও 70% মানুষ বিশুদ্ধ পানির অভাবে, বর্ষায়, জলাবদ্ধতায় জনজীবন স্থবির। এসব সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। কর্মসংস্থানে অর্থনীতি, শিল্প নেই, ইকোনমিক জোন নেই, যুব সমাজ বেকার ও হতাশ। কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সামাজিক অবক্ষয়, মাদক এবং জুয়ার অসামাজিক কার্যক্রম বাড়ছে। এটি সমাজের জন্য অশনি সংকট। কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংসদের মর্যাদা সম্মানিত। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান। জনাব আমিরুল ইসলাম খান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের অমর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমার মমতাময়ী মা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর আমাদের মতো অসংখ্য ছাত্রদল নেতা কর্মীকে তার মাতৃত্বের ছায়াতলে আশ্রয় দিয়ে এই মহান সংসদে আসার উপযুক্ত করে গড়ে তুলেছেন সেই মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি অভিভাবক হিসাবে, আমার নেতা হিসাবে, আমার আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রস্থল হিসাবে উৎসাহ প্রেরণা দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করেছেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বেলকুচি, চৌহালি, এনায়েতপুরের সেই সকল সচেতন জনগণকে যারা বেহেশতের টিকিটের লোভনীয় অফার এবং নগদ টাকার উপহারকে প্রত্যাখ্যান করে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। তাদের সমস্যা সমাধান এবং স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করার জন্য। মাননীয় স্পিকার, আমার বেলকুচি, চৌহালি আমার ভালোবাসার কেন্দ্রস্থল, আমার অস্তিত্বের ঠিকানা। আমার সেই অস্তিত্ব চৌহালি আজ যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে যমুনার কবল থেকে চৌহালির বাকি অস্তিত্বটুকু রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, আমার এই জনপদ শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয়, আমার এই ভৌগোলিক অঞ্চল একটি অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমার এলাকায় বেলকুচি এবং এনায়েতপুরে 25,000 পাওয়ারলুম রয়েছে, 15,000 তাঁত শিল্প রয়েছে। এই পাওয়ারলুম থেকে প্রতিদিন 2 লক্ষ পিস শাড়ি এবং লুঙ্গি উৎপাদন হয়। আজকে সুতা রঙের মূল্যবৃদ্ধি, কাঁচামালের অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁত শিল্প আজ ধ্বংসের পথে। আমরা যদি এই তাঁত শিল্পকে রক্ষা করতে না পারি, তাহলে আগামী দিনে বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমাদেরকে এই শাড়ি এবং লুঙ্গি বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই অঞ্চলকে শিল্পাঞ্চলে ঘোষণা করা হোক, সেই সাথে
শিল্পের সকল সুযোগ সুবিধা নিশ্চয়তা দেওয়া হোক। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব কোনো কিতাবের বিষয় নয়, যা আমি কিতাবে লিখলাম সুন্দর করে রুমাল দিয়ে বাঁধাই করে আলমারির উপরে রেখে দিলাম, এটা জুলাই বিপ্লব না। জুলাই বিপ্লব অনুভূতির বিষয়, জুলাই বিপ্লব উপলব্ধির বিষয়, জুলাই বিপ্লব বাস্তবায়নের বিষয়। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে জুলাই বিপ্লব বাস্তবায়ন হচ্ছে। জুলাই বিপ্লব মানে বৈষম্যহীন সমাজ, জুলাই বিপ্লব মানে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, জুলাই বিপ্লব মানে ফ্যাসিবাদ যাতে আবার পুনরায় ফিরে না আসে সেই বন্দোবস্ত করা। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে দিয়েই বাংলাদেশে জুলাই বিপ্লব বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, সময় একটু বাড়িয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আমরা জাতি হিসাবে অনেকটা অকৃতজ্ঞ। আমাদের আপনাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে 2 মিনিট সময় বাড়ানো হলো। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বন্ধুদের বলছি, আমরা জাতি হিসাবে অকৃতজ্ঞ। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধের অভাব রয়েছে। আমাদের সকলেরই কৃতজ্ঞতা থাকা উচিত। আমি বিশ্বাস করি 1971 সালের যেদিন মহারথীর স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই মহারথী কিন্তু সেদিন পালিয়ে গেছিলেন। কিন্তু আমাদের নেতা তার শিশু বাচ্চাদেরকে ফেলে রেখে বাংলাদেশের জনগণকে আশার আলো দেখার জন্য চট্টগ্রাম বালুঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন বলেছিলেন, আই রিভোল্ট। তার এই একটি শব্দ সমগ্র জাতিকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। শুধু তাই নয়, 1982 সালের 24 মার্চ সামরিক জান্তা হুসেন মোহাম্মদ এরশাদ যেদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে, সেই দিন ক্যান্টনমেন্টের গৃহকোণ থেকে বেরিয়েছে আমার নেত্রী বলেছিল, হটাও এরশাদ, বাঁচাও দেশ। খালেদা জিয়ার নির্দেশ, খালেদা জিয়ার নেতৃত্বেই এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র হয়েছে। সেই রক্তের উত্তরাধিকারী আমার নেতা জনাব তারেক রহমান। উনি কিন্তু ঘরে বসে থাকেননি। সময়ের আগে কারো অভাবের কারণে বিস্তারিত বলতে পারি না, শুধু একটি কথাই বলতে চাই। আজকে অনেকে জুলাই বিপ্লব বলে অনেক কথা বলছে, কিন্তু আমার নেতা কিন্তু সেদিন বলেছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্পিকার, 1 মিনিট বাড়ার সময় বাড়িয়ে দিতে আমি অনুরোধ করব। আমি এখন বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, যে রক্ত স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেই রক্ত আমার। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চুয়াডাঙ্গা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। একটু দয়া করে বসেন। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমি আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার সময় 4 মিনিট। দেশে এবং বিদেশে অবস্থানরত সকল জনগণ এবং ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় স্পিকার আপনার কাছে যেটা বলতে চাই, এই বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে এসেছি, এই স্বাধীনতার পর থেকে 54 বছরে সরকার গঠন হওয়ার পর যারা এই সরকারে এসেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে দেশ চালাতে ব্যর্থ হওয়ার পর যে কোনো ব্যর্থতার দায় সব সময়ে আমরা দেখেছি বিরোধী দলের উপরে চাপিয়ে দেয়া। আমরা দেখেছি বিরোধী দল থেকে যখনই দেশের সমস্যা উত্থাপন করা হয়, মানুষের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা হয়, তখনই আমরা দেখতে পাই সরকারি দল থেকে তার মধ্যে চক্রান্তের গন্ধ পেয়ে থাকেন। মাননীয় স্পিকার,
আমরা বলতে চাই, যদি এই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পরেও যদি এই জনগণের কথা বিরোধী দল থেকে উত্থাপন করার কারণে, জনগণের কাতারে বিরোধী দলের যাওয়ার কারণে যদি এই ষড়যন্ত্র এবং চক্রান্তের গন্ধ খোঁজা হয় এবং বিভিন্ন রকমের স্লেজিং করা হয়, তাহলে আমরা সেখানে স্বৈরাচার সরকারের ফ্লেভার এখানে পেয়ে যাই মাননীয় স্পিকার। এজন্য আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সরকারি দলীয় যারা আছেন তারা কি ধরনের সংসদ চান? এই সংসদ কি বিগত সংসদের মতো গৃহপালিত একটি বিরোধী দল দ্বারা পরিচালিত হবে, না একটি প্রাণবন্ত দেশের সমস্যা, জনগণের সমস্যা এই সংসদ উপস্থাপন করার সুযোগ পাবে? এইটা সরকারের কাছে আমার জানার ইচ্ছা রইল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ জানাতে চাই, আমরা চুয়াডাঙ্গার মানুষ, আমাদের এলাকা একটি সীমান্তবর্তী জেলা, যার কারণে আমাদের এই জেলা সব সময় অবহেলিত হয়ে এসেছে। আমরা মাননীয় স্পিকার, এই জেলা একটি কৃষি প্রধান জেলা, যেখানে মোট খাদ্যশস্য 3,96,000 মেট্রিক টন উৎপাদিত হয়ে থাকে। তার মধ্যে থেকে চুয়াডাঙ্গা জেলার খাদ্যশস্যের চাহিদা হচ্ছে 2,62,000 মেট্রিক টন। তার মানে 1,42,000 বা 32,000 মেট্রিক টন খাদ্যশস্য আমরা দেশের চাহিদা পূরণ করে থাকি। এজন্য মাননীয় স্পিকার, আপনার কাছে আমার আবেদন থাকবে আমাদের সময়টুকু কথা বলার জন্য একটু বাড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু বিভিন্ন সময়ে আমরা অবহেলিত হয়ে এসেছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার এলাকার মাদক সমস্যা সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমরা দেখতে পাই, যার কারণে যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে, যে যুবকরা বাংলাদেশকে গঠন করবে তারা মাদকাসক্ত হয়ে গিয়ে তাদের পরিবারকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে সরকার যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যে পরিকল্পনা হাতে নিয়েছে, যদি মাদক নির্মূল না করা যায়, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কোনো সুবিধাই এই বাংলাদেশের বা আমার এলাকার মানুষ পাবে না মাননীয় স্পিকার। এজন্য মাদক নির্মূলের জন্য এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার যে রাস্তাঘাটের অবস্থা, আমার চুয়াডাঙ্গায় ঢোকার জন্য একটি প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে মেহেরপুর জেলার মানুষও সেখান দিয়ে চলেন, গাড়িগুলো ঢাকার পথে আসে। সেখানে একটি ট্রেন লাইন থাকার কারণে তার উপর দিয়ে 2022 সালে শুরু হয় একটি ওভারপাস, সেটা আজও আমরা সফলতার মুখ দেখতে পাইনি মাননীয় স্পিকার। যার কারণে এটা চুয়াডাঙ্গা মানুষের, চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য একটি চীনের দুঃখ যেমন হোয়াংহো, চুয়াডাঙ্গা জেলাবাসীর দুঃখে পরিণত হয়েছে ওই ওভারপাসটি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ কারণে আমি আমাদের যিনি সড়ক মন্ত্রী আছেন ওনার দৃষ্টি। জি, 1 মিনিট বাড়ানো হলো আপনার সময়, ধন্যবাদ। স্পিকার, 2 মিনিট যদি দেওয়া যায় সমস্যাগুলো একটু বলা যায়। আমরা মাননীয় সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা যেন অনতিবিলম্বে সম্পন্ন করা হয়। মাননীয় স্পিকার, এখন এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমার চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে 10 ঘন্টা থেকে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে নিয়ে আজকে আমার ছাত্ররা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মাননীয় স্পিকার। এই কারণে জলবায়ু মন্ত্রী যিনি আছেন তার কাছে আমার আবেদন থাকবে, এই অতি গরম এবং অতি ঠান্ডা থেকে এই চুয়াডাঙ্গাকে উত্তরণের জন্য এর যে মাথাভাঙা নদী আছে সেটার দখলমুক্ত করে এর চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের চুয়াডাঙ্গাবাসীকে তিনি মুক্তি দিবেন। মাননীয় স্পিকার, আমি রাষ্ট্রপতির ভাষণের উপরে যে ধন্যবাদ প্রস্তাব ছিল, আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। এই কারণেই তিনি ফ্যাসিস্টকে সহায়তা করেছেন, তার সামনে এই বাংলাদেশের যুবকরা মৃত্যুবরণ করেছেন, তিনি তার কোনো প্রতিবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রাঙ্গামাটি 299 মাননীয় মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মিস্টার দীপেন দেওয়ান। মিস্টার দীপেন দেওয়ান, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি অনেক দূর থেকে এসেছি, পাহাড় থেকে এসেছি, আমাকে একটু সময় দিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য। শুরুতে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী নেতৃত্বের কারণে। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা 299 এর জনগণ সর্বস্তরে দলমত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন বাংলাদেশের জাতীয়তাবাদের চালনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই রেনবো নেশনের সেই সূচনা সেখান থেকে। সেই কারণে আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা, যিনি আমাদের অস্তিত্বকে স্বীকার করেছেন। সেই কারণে আমি ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। উনি যদি আমাদের অস্তিত্বের প্রতি অস্বীকার করতেন, স্বীকৃতি না দিতেন, তাহলে আজকে আমাদের বাঙালি হয়ে থাকতে হতো অথবা আমাদের অস্তিত্ব বিপন্ন হতো। সেই কারণে আমি ওনার প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আকর্ষণ করে একটু বলতে চাই, আমার পিতা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সহকারী উপদেষ্টা ছিলেন। ওনার সান্নিধ্যে আমার আসার সুযোগ হয়েছে। ওনাকে আমি দেখেছি সেই মহান রাষ্ট্রপতি দেশকে কিভাবে গভীর ভালোবাসতেন। উনি চিন্তা করতেন প্লেন লিভিং হাই থিঙ্কিং। সেই থেকে আমার রাজনৈতিক জাতীয়তার প্রেরণা, সেই উৎস থেকে আমি ওনাকে আবার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাবার হাত ধরে ছাত্র অবস্থায় আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির সাথে সান্নিধ্য পেয়েছি, মুগ্ধ হয়েছি। তার জীবনের মূল্যবান জীবন থেকে আমি জাতীয় রাজনীতির প্রকৃত পাঠ গ্রহণ করেছি। আমি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই দেশ মাতা, মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমরা অত্যন্ত সন্তুষ্ট থাকতাম। আজকে আমার মাননীয় স্পিকার, আমি 7ম BCS জুডিশিয়াল সার্ভিসের 19 বছর চাকরি করেছি। দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছে তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমি রাঙামাটি পার্বত্য অঞ্চলের দায়িত্ব নিয়েছি এবং সেভাবে আমি জাতীয়তাবাদী দলকে উদ্বুদ্ধ করেছি। আমি বলতে পারি এই আগে কিন্তু বিএনপির সেরকম বাংলাদেশের মতো পাহাড়ে কিন্তু জাতীয়তাবাদের সেই অংশগ্রহণ ছিল না। আমি বিপুল পাহাড়ে বেরিয়েছি, ঘুরিয়েছি, শহীদ জিয়ার আদর্শের বাণী দিয়েছি এবং বেগম জিয়ার বাণী দিয়েছি। সেই কারণে বাংলাদেশের জনগণের মতো এখন পার্বত্য চট্টগ্রামের জনগণ তিনটা আসন এবারে উপহার দিয়েছে। সেই কারণে বাংলাদেশের জনগণ কিন্তু এখন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি আস্থাশীল এবং বাংলাদেশের জনগণ সেই জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে অবস্থান করবে। মাননীয় স্পিকার, আমি বলতে পারি আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকার পার্বত্য চট্টগ্রামে কোনো প্রকার উন্নয়ন করেনি। দুর্নীতিতে এবং লুটপাটের মহোৎসবে পরিণত হয়েছে। উন্নয়নের বদলে তারা এই দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। আমি আশা করি আমাদের এই পার্বত্য অঞ্চলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা পার্বত্য চট্টগ্রামের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সকল সেক্টরে দৃশ্যমান সাক্ষ্য রাখতে চাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দ্রুত এবং টেকসই উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি 180 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে তা বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইচ্ছায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মাননা প্রদান করে যুগান্তরী পদক্ষেপ গ্রহণ করেছেন, যেগুলো আমাদের নির্বাচনী প্রচারণার উজ্জ্বল দৃষ্টান্ত। এসব উদ্যোগের ফলে আজ জনমনে গভীর আস্থা ও নির্বদ্ধতা তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে নূতন সরকারের পরিকল্পনা, জুলাই বিপ্লব, দুর্নীতি দমন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরেছেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধি নিয়ে এই সংসদে এক নূতন যাত্রা শুরু করেছে। মহামান্য রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, বাংলাদেশের মানুষ আজ দুর্নীতি কলঙ্ক থেকে মুক্তির স্বাদ পেয়েছে। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 3 পার্বত্য জেলা বাংলাদেশের ভূখণ্ডের প্রায় 1/10। এখানে 13টি জাতিগোষ্ঠী বাংলাদেশ সহ সৌহার্দ্যপূর্ণ অবস্থান। জি, মাননীয় মন্ত্রী, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 299 রাঙ্গামাটি পার্বত্য জেলা সমগ্র পার্বত্য অঞ্চলের উন্নয়নের এখন সময়ের দাবি। এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কাপ্তাই হ্রদ সংস্কার, রাঙ্গামাটি টেক্সটাইল মিল এবং কর্ণফুলী পেপার মিল আধুনিকরণ করে পুনরায় সচল করা।
কর্ণফুলী রেল মিল কমপ্লেক্স চালু সহ ইপিজেড জোন স্থাপন সহ অত্যন্ত জরুরি। পাশাপাশি কর্ণফুলী কাপ্তাইয়ের লিচুবাগান ফেরিঘাট উন্নয়ন সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি, যা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। আমি আশা